আমি এখন ট্রেনিং এ আছি ইংল্যান্ডে রয়্যাল কর্নওয়াল হসপিটালে মেডিসিনে। 2 বছর কাজের এক্সপিরিয়েন্স এখন তো। মোটামুটি কোভিড সিচুয়েশন প্লাস একদম রিসেন্ট কাজ করে আসা এবং নতুন করে কাজ এদেশে, তো একটা কম্প্যারিজন বা কোথায় আমরা কাজ করলে আরো ভালো করতে পারি বা এই সিচুয়েশনে ক্রাইসিস মোমেন্টে আমরা কোথায় কন্ট্রিবিউট করতে পারি সে চিন্তাগুলো মাথায় ঘুরে এবং এরকম একটা প্ল্যাটফর্ম এখন আমাদের বিভিন্ন ভাবে চলে আসাতে আমাদের অ্যালামনাই, ইউকে, মিডফোর্ড, এছাড়া শ্বাসের জন্য আশ্বাস, তো এটা সমন্বিত উদ্যোগেই এভাবে আমরা কিছুটা করার চেষ্টা করছি দেশের জন্য। বিশেষ করে যদি প্রথমে আমাকে বলতে হয় যে প্রথম পার্থক্য আমি কি ফেস করলাম বাহিরে এবং আমাদের দেশে, সেক্ষেত্রে আমি যদি বলি ডাক্তার বা কোয়ালিফিকেশন বা কোয়ালিটি বা কম্পিটেন্সি, এগুলো জায়গাতে আমরা মোটামুটি সব আমি বলবো যে সমকক্ষ, এবং কোন কোন ক্ষেত্রে আমরা আরো বেশিও বা পার্থক্য যেটা আমি ফেস করি সেটা হচ্ছে হাসপাতালের সিস্টেম বা একটা নিয়মে চলে এবং সেটা মোটামুটি পুরো দেশেই কাছাকাছি একটা নিয়মের মধ্যে দিয়ে চলে এবং সেটাকে এনশিওর করা হয় যে নিয়মটা চলছে। তো আমাদের কোভিড ক্রাইসিস ইউকেতেও হার্ডলি হিট করেছিল, তো মেইনলি এল্ডারলি পপুলেশনের উপরে। তারপরও যেহেতু এটা পৃথিবীতে সবখানেই, তো বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি আর একটু সিস্টেমটাকে আগায় নিতে পারি বা বিভিন্ন জিনিস ইন্ট্রোডিউস করতে পারি, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ডাক্তারদের কাজ করাটা অনেক বেশি ইজি হবে বা সহজ হবে। কারণ আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা অলরেডি অনেক বেশি ওভারবার্ডেন। ডাক্তারের তুলনায় রোগীর তুলনায় ডাক্তার, নার্স বা অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনালের সংখ্যা অপেক্ষাকৃত কম। তো সেটারই একটা প্রধান একটা বিষয় হচ্ছে আমাদের ইনফেকশন রেট এখন অনেক বেশি বেড়ে গেছে না ডাক্তারদের মধ্যে, এবং মৃত্যুর হারও। তো সেদিক থেকে যদি আমরা তাকাতে চাই, তো প্রথমে ইনফেকশন কন্ট্রোল মেজার্স হিসেবে আমরা মাস্ক বা বিভিন্ন পিপি নিয়ে কথা বলি, তো সেটা তার জায়গাতে চলুক। বা এছাড়া আমাদের আর কোথায় কাজ করার আছে সেরকমই একটা টপিক হচ্ছে আমাদের ভাইটাল প্যারামিটার্স বা ব্লাড প্রেশার, স্যাচুরেশন, অক্সিজেন, রেসপিরেটরি রেট, এগুলা মাপতে গিয়ে ডক্টররা, বিশেষ করে যারা ফ্রন্ট লাইন ডক্টর, যারা একটা রোগীকে প্রথম দেখে, তারা খুব কাছে থেকে ম্যানুয়ালি মেশিনগুলো ইউজ করে এই ডেটাগুলো নেয়। তো এই একটা জায়গা আমরা হচ্ছে কিছুটা হলে এক্সপোজার কমায় নিয়ে আসতে পারবো যদি আমরা অটোমেটিক মেশিন ইউজ করি। তো এছাড়াও আমি কথা বলবো একটা চার্ট নিয়ে, যেটা ইউকেতে ওয়াইডলি পপুলার এবং ডেভেলপড কান্ট্রি অনেক জায়গাতেই মেইনলি এটাকে ইউজ করা হয়। খুব দারুণ একটা টুল, সেটাকেও আমি ডেসক্রাইব করব। তো শুরু করা যাক আমারই রিসেন্ট বাংলাদেশ থেকে হয়ে আসা অভিজ্ঞতা, অথবা আমার যারা ছোট ভাই বা বোনরা যারা আছে তাদের কাছ থেকে শোনা কিছু অভিজ্ঞতার বেসিসে কিছু প্রবলেম নিয়ে, যেটা বাংলাদেশে আমরা রেগুলার ফেস করি। তো খুব বিজি একটা অ্যাডমিশন ওয়ার্ড, এটা দেখা যাচ্ছে হয়তো ডেঙ্গুর সময় তোলা, বাট এনিওয়ে প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকে এরকম বিজি একটা অ্যাডমিশন ইউনিটে ডাক্তাররা ব্যস্ত হচ্ছে রোগী ম্যানেজমেন্ট করা নিয়ে। তো সেই ক্ষেত্রে প্রথমে একটা স্টেপ আসে রোগীর হিস্ট্রি নেওয়ার পাশাপাশি, তার হিস্ট্রি বা এক্সামিনেশনের পাশাপাশি তার ভাইটাল প্যারামিটার্স, যেটা ব্লাড প্রেশার বা স্যাচুরেশন, এগুলো আমাদেরকে একটা ধারণা দেয় যে তার কেমন জেনারেল অবস্থা। তো এরকম একটা কন্ডিশনে যেহেতু ম্যানুয়ালি ব্লাড প্রেশার মাপতে হয়, আমরা জানি যে একটা কাফ, এখানে মেইনলি সবাই আমরা মেডিকেল প্রফেশনাল, এছাড়াও কিছু নন মেডিকেল, জাস্ট যে মেডিকেল কাফ লাগিয়ে খুব কাছ থেকে স্টেথো দিয়ে আমাদের কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কাছে থেকে 2 মিটার ডিস্টেন্সের মধ্যে থেকে এভাবে করে ব্লাড প্রেশারটা মাপতে হয়। এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এতটা কাছাকাছি গিয়ে এভাবে থাকি, যতই পিপি পরি, আমাদের কিন্তু এক্সপোজার এবং ইনফেকশন রেটটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা একটা সিনারিও আমরা যদি চিন্তা করি যে আমাদের ম্যানুয়ালি যদি এভাবে ব্লাড প্রেশার মাপি, বা আমাদের কাছে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এটা। এখানে একটা আমাদের কাজ করার বড় জায়গা আছে। সেকেন্ড সিনারিও হচ্ছে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে, এটা পুরোপুরি না, আমি অনেকটা এটা অন্য খান থেকে শোনা আর কি। তারপর এরকম হয়, এরকম সিচুয়েশনে আমার হয় নাই, বাট এরকম হয় যে অ্যাডমিশন বিজি নাইটে হয়তো একজন ইন্টার্ন বা একজন এইচএমও আছেন, পেশেন্ট খুবই মানে বারবার মানে নতুন নতুন পেশেন্ট আসছে, অ্যাডমিশনের লোডটা খুব বেশি। তো কোনো এক মুহূর্তে হয়তো বা এইচএমও ব্রেকে গেছে বা কিছু খেতে গেছে বা পানি কিছু, এমন সময় হয়তো ইন্টার্ন একা, তো
হঠাৎ করে 1 মিনিটের ব্যবধানে পরপর 3টা পেশেন্টের আগমন। তো এর ভেতরে নার্সিং কলিগ বা নার্স একজনকে এরকম ভাবে ভর্তির জন্য স্টার্ট করেছে। তো সে মনে করছে যে রোগীটা খুবই অসুস্থ। সে এসে সাথে সাথে ইন্টার্ন ডক্টরকে বললো যে পেশেন্টটা খুবই অসুস্থ। ঠিক সেই মুহূর্তেই টেবিলের 5 সেকেন্ডের মধ্যে আরেক পেশেন্টের লোকজন এসে বলছে যে আমার পেশেন্ট খুবই অসুস্থ, এখনই আসেন দেখতে। তো যখনই সে কথা শুনবে বা ওটা দেখতে যাবে, তার কাছে হয়তো দূর থেকে দেখে মনে হলো হ্যাঁ ওই লোকটাই বেশি অসুস্থ, তাহলে আমি সেকেন্ড যে লোকটার আত্মীয় স্বজন এসে বললো তার কাছে যাই। ঠিক ওই মুহূর্তে গেটে এন্ট্রি করছে একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তখন তার দৌড় দিয়ে সেখানে যাওয়া লাগলো। এরকম সিচুয়েশন খুব বেশি আনকমন না। তো এরকম একটা ডিফিকাল্টি বাংলাদেশে জুনিয়র ডক্টরদেরকে খুবই ফেস করতে হয়, যে কোন পেশেন্টের কাছে আগে যাব বা কে বেশি খারাপ। তো মুখে দেখে এটা মেজার করে বলাটা সাইন্টিফিক না। অবশ্যই আমাদের একটা সিক্সথ সেন্স আছে, যেখানে আমরা রোগীদেরকে একটা দেখে বুঝতে পারি যে তার অবস্থা খুব বেশি ভালো না। বাট এই একটা প্রবলেম আমরা কিন্তু অ্যাডমিশনে ফেস করি বাংলাদেশে। তো আমি প্রবলেম গুলো বলছি বিভিন্ন সিনারিওর মাধ্যমে, আমরা চেষ্টা করব যে এই প্রবলেম গুলো কিভাবে বাংলাদেশের প্র্যাকটিক্যাল কন্ডিশনের বেসিসে আমরা ইমপ্লিমেন্ট করে প্রজেক্ট এটাতে আগাতে পারি বা সাকসেসফুল হতে পারি। আর একটা খুব কমন কন্ডিশন হচ্ছে মর্নিং অড রাউন্ড হবে। তো জুনিয়র ডক্টর বা মিড লেভেল ডক্টর বা মোটামুটি এইচএমও লেভেল এসে সকালবেলায় প্রফেসর স্যারের জন্য রেডি করছেন পেশেন্ট গুলো। তো হয়তো বা লাস্ট নাইট অ্যাডমিশনের কারণে পেশেন্টের প্রেশার অনেক বেশি, নাম্বার অনেক বেশি। এই মুহূর্তে সে মোটামুটি সকালের পুরোটাই রাউন্ড শুরু হওয়ার আগ পর্যন্ত প্রায় 80% রোগী দেখে ফেলেছে, 20% রোগী তখনো বাকি। ফলো আপ দেওয়া বলতে বোঝায় একটা রোগীর কাছে যাওয়া, তার হিস্ট্রিটা কুইকলি দেখে ফেলা বা একটা সামারি লিখে ফেলা, সাথে তার অবজারভেশনটা মাপা। মেইনলি ব্লাড প্রেশার মাপা, এটাই ইন্টার্নদের জন্য মেইন কর্তব্য হয়ে দাঁড়ায়। তো এই কাজগুলো করতে করতে 80% করার পর সে দেখলো আমার হাতে টাইম নাই, আমাকে 5 মিনিটের ভিতর বা 3 মিনিটের ভিতরে কনসালটেন্ট বা প্রফেসর আসার আগেই আমাকে স্টপ করতে হবে, আমাকে শেষ করতে হবে। সে কুইকলি পরবর্তী 4টা বা 3টা পেশেন্টে জাস্ট কোনো মতে একটু হার্ট রেট, ব্লাড প্রেশার একজনেরটা দেখলো, আরেকজনেরটা দেখলো না, রেসপিরেটরি রেট দেখলো না, মোটামুটি একটা কুইক, যেহেতু সেও একটা মানুষ, তার সামর্থ্যের একটা লিমিটেশন আছে, সেইভাবে সে করে চলে গেল। সো মোটামুটি 2-3টা পেশেন্ট একটুখানি কম এখানে ইভালুয়েটেড হলো আর কি। যাই হোক, কনসালটেন্ট সেটাকে রিচেক করবে, ভালো কথা। তারপরে ফোর্থ আর একটা সিনারিও আমি যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে জুনিয়র ডক্টর একটা সিওপিডি পেশেন্ট এসেছে। তো যদি নন ক্লিনিক্যাল বলি যে অ্যাজমা সিওপিডি, তো সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে খুব হাই চান্স থাকে যে তারা কার্বন ডাইঅক্সাইডটা রিটেইন করে। তো সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা একটু কম করে রাখি। একটা নর্মাল মানুষের পক্ষে যেমন 94% এন্ড অ্যাভাব, এখনকার পরিপ্রেক্ষিতে 92% এন্ড অ্যাভাব বলে ইজ নর্মাল। সিওপিডি পেশেন্ট যাদের এই কার্বন ডাইঅক্সাইড রিটেইন করার ক্ষমতা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা 88 to 92% রাখি। তো এই জুনিয়র ডক্টরটা তখন দেখলো যে এই রোগীটার তো প্রিভিয়াস হিস্ট্রি অফ সিওপিডি, শ্বাসকষ্ট নিয়ে এসেছে, এখন আমার তো অক্সিজেন স্যাচুরেশন দেখা প্রয়োজন। তো অক্সিজেন স্যাচুরেশন যদি না দেখে আমি এখন তাকে কতটুকু অক্সিজেন দিয়ে কোন লেভেলে তার অক্সিজেনটা রাখবো, দিস ইজ প্রবলেম। আমি এটা হয়তো বা ভালো ভালো হসপিটালে প্রবলেম হবে না, বাট গভর্নমেন্ট অনেক হসপিটালে আমাদের অক্সিজেন দেখার এই অক্সিজেন স্যাচুরেশন পালস অক্সিমেট্রির কিন্তু অভাব। তো সেই মুহূর্তে সে কিন্তু একটা বিপদে পড়ে গেল, তার নিজের কাছেও নেই, ইউনিটেও খুঁজে পেল না। সো দিস আর সাম অফ দ্য প্রবলেমস উই ফেস। তো এটা মোটামুটি দেখা গেল যে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করি খুব জুনিয়র লেভেল থেকে যদি চিন্তা করি। তো সলিউশন যদি বলি, তাহলে কি আমরা ডক্টরদেরকে কোনোভাবে হেল্প করতে পারি এই বিজি এনভায়রনমেন্টে এতগুলো রোগীর মধ্যে তারা কিভাবে আরো ভালো ম্যানেজমেন্ট দিতে পারে, লাইফ সেভ করতে পারে এবং নিজেদের এক্সপোজার টাইমটা কমিয়ে রেখে করোনা বা অন্যান্য ইনফেকশাস ডিজিজ থেকে নিজেদেরকে সেভ করতে পারে, কোন জিনিস ইউজ করলে কি আমরা কুইক করতে পারবো কিনা। এবং সেকেন্ড কথা, ওই যে একটা কথা আসলো, নার্সিং কলিগ বললো যে আমার রোগীটা বেশি অসুস্থ, সেকেন্ড আরেকজন বললো আমারটা বেশি অসুস্থ। এই মুখের কথা বিভিন্ন ডেসক্রাইবের পরিবর্তে আমরা কি কোনো সাইন্টিফিক কিছু নিয়ে আসতে পারি কিনা, যেটা কিনা একটা কমন ল্যাঙ্গুয়েজ বা কমন ভাষা হবে, যেটা দেখা মাত্রই প্রত্যেক হেলথ কেয়ার প্রফেশনাল বুঝে ফেলবে যে না, এই রোগীটা রেড জোনে আছে, হাই অ্যালার্ট, আমাকে একেই দিতে হবে সবার আগে প্রায়োরিটি।
যতই বিজি হোক না কেন, সিচুয়েশন যেমন ভাবে হোক না কেন। সো লেটস সি আমরা এটাতে কি করতে পারি বাংলাদেশের সিচুয়েশনে। তো পৃথিবীতে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মোস্ট অফ দ্য ডেভেলপ কান্ট্রিতে 20 থেকে 30 বছর আগে থেকেই অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন বা অবজারভেশন মেশিন, যেখানে আরো অ্যাডভান্স, হয়তো হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশনের পাশাপাশি কোনোটাতে রেসপিরেটরি রেটও দেখা যায়। তো এটা খুব ইজি ভাবে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের দেশের অনেকটা দাদু, ওনাদেরকে ট্রেন করা হয়েছে এই কাজগুলো করার জন্য, এবং সেভাবে করেই এগুলো মেজার করা হয় বোথ ক্লিনিকে এবং হচ্ছে হসপিটালে এন্ট্রির সময়। আর একটু আগে যে বললাম একটা কমন ভাষা বা একটা কমন সাইন আমরা কি ইউজ করতে পারি যেটাতে আমরা বুঝবো যে এই রোগীটা বেশি খারাপের দিকে এখন, সেক্ষেত্রে বিভিন্নভাবে যত অ্যানালাইসিস রিসার্চ এগুলা হয়েছে সেগুলোতে দেখা গেছে যে এই যে বেসিক একটা মানুষের হার্টের জন্য হার্ট রেট আর ব্লাড প্রেশার, লাংসের ফাংশনের জন্য অক্সিজেন স্যাচুরেশন, আর টেম্পারেচার সারা শরীরের জন্য, আর একটা মানুষের মোটামুটি কনসাস কিনা বা অজ্ঞান কিনা বা কনফিউজড কিনা, এটা দিয়ে ব্রেনের ফাংশন। তো বিভিন্নভাবে বিজ্ঞানীরা এটাকে যখন স্ট্যাবলিশ করতে পেরেছে যে এই কয়েকটা বেসিক প্যারামিটারই আসলে খুবই হেল্পফুল একজন ক্লিনিশিয়ানের জন্য বলে দেওয়ার ক্ষেত্রে যে এই রোগীটা খারাপের দিকে ভালোর দিকে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে 6 থেকে 8 ঘন্টা একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার 6 থেকে 8 ঘন্টা আগেই শো করে এরকম হাই ব্লাড লো ব্লাড প্রেশার বা হাই হার্ট রেট বা এরকম বিভিন্ন অ্যাবনর্মাল প্যারামিটার শো করার মাধ্যমে। তো আমরা যদি এরকম আর্লি স্টেজে পিক আপ করে ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি, লাইক অক্সিজেনের জন্য ঘাটতির জন্য অক্সিজেন, ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য কম ব্লাড কিছু ফ্লুইডস অথবা অন্য কোনো মেজার্স, সো এক্ষেত্রে আমরা আইসিইউ তে অ্যাডমিশন ঠেকাতে পারি, আনএক্সপেক্টেড সাডেন ডেথটাকে আমরা অনেক ক্ষেত্রেই কমায় নিয়ে আসতে পারি, এবং আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্টটা আমাদের যেহেতু রিসোর্স অনেক কম বাংলাদেশে সেই ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ ভাবে করতে পারি। তো এই যে কমন ভাষাটা এটা হতে পারে বিভিন্ন রকম মেজারমেন্টস। এই ক্ষেত্রে একটা চার্ট যেটাকে বলা হচ্ছে নিউজ চার্ট, যেটা পৃথিবীর অনেক দেশে ইউজ হচ্ছে এবং মেইনলি ইউকে থেকে এটা শুরু হয়। তো সেইটা একটা কাজ করতে পারে ট্র্যাক অ্যান্ড ট্রিগার সিস্টেম হিসেবে। আমি একটু পরে এটাকে ডেসক্রাইব করবো যেটা কেন ট্র্যাক অ্যান্ড ট্রিগার এবং কেন এটা সবার হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য ওরা শোনা মাত্র বলে দিতে পারবে দিস পেশেন্ট ইজ ইন রেড জোন। তো ট্র্যাক বলছে এই কারণে যে প্রথমেই ঢোকার সাথে সাথেই তার এই চার্টের মধ্যে ইনপুট হওয়া শুরু করবে ভাইটাল প্যারামিটারস গুলো, এবং তার পুরো জার্নিটাতে প্রথমে সে হাসপাতালে ঢুকলো, ওয়ার্ডে থাকলো, একদিন থাকলো, 2 দিন থাকলো, প্রতিবারই যখন একজন ইন্টার্ন অথবা একজন এইচএমও এটাকে ফলো আপ দিল সে চার্টের ভিতর লিখলো। সো একটা কন্টিনিউয়াস ট্র্যাকিং বা তার কন্ডিশন একটা ট্রেন্ডের মতো গ্রাফের আকারে এই চার্টে লিপিবদ্ধ হয়ে যাবে, এবং সেই ট্র্যাকের আন্ডারে কখনো যদি সেটা রেড জোনে চলে যায় সাথে সাথে একটা সিস্টেম যে এই রেড জোনে পড়লে কি হবে ট্রিগার করবে যে না আমাদের অ্যাকশন নিতে হবে। তো এই পুরো চার্টটা এভাবে করে আমাদের হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টদের ক্ষেত্রে প্রথম থেকে পুরোটা ট্র্যাক করবে এবং সিচুয়েশন বুঝে ট্রিগার করবে হেলথ কেয়ার প্রফেশনালদেরকে অ্যাকশন নেওয়ার জন্য, এবং এভাবে আমরা খুব আর্লি ডিটেকশন করা পসিবল হবে কোনো ডিটেরিওরেটেড পেশেন্ট বা সিক পেশেন্টদেরকে। তো এক্ষেত্রে অবশ্যই এট দ্য এন্ড অফ দ্য ডে ক্লিনিক্যাল জাজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই আসলে মানে এক্সপিরিয়েন্সটা এত বেশি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্সে, বাট সবসময় আমাদের অ্যাভেলেবিলিটি সবভাবে পসিবল না, কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্স থাকবে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা শুধু এই চার্টটা যে একদম হোল হার্টেডলি নিচ্ছি বা নিতে বলছি তা না, অবশ্যই ক্লিনিক্যাল জাজমেন্ট, বিভিন্ন রকম স্কিন টোন, সোয়েটিং, লুকিং আনওয়েল, যেটাকে আমরা বললাম যে একটা এক্সট্রা সেন্স আমাদের একটা মানুষ কেমন দেখে বোঝায়, সেটাকেও সাথে রাখা হবে। সো দিস ইজ দ্য চার্ট, যেটার কথা আমরা বললাম যে একটা কমন ভাষা বা কমন ল্যাঙ্গুয়েজ সবার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হেলথ কেয়ার প্রফেশনালদের পেশেন্টকে বোঝানোর জন্য সে কেমন। আমি পরের ছবিতেই শো করব যে এটা একটু ভেঙে বড় করে। তো এটাকে বলছে নিউজ চার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার কোডিং বিভিন্ন রকম, রেড, অ্যাম্বার বা ইয়েলো এবং সাদা। তো বিভিন্ন ভাবে আমি যদি পুরোটা এক পলকে দেখি এই একটা চার্ট যেটা ডাবল A4 সাইজে প্রিন্ট করা সম্ভব এবং মাঝখানে ভাঁজ করে যে কোনো অ্যাডমিশন নোটের উপরে স্ট্যাবল করে দেওয়া যাবে। প্রতিবার একজন যখন এগুলো ফলো আপ দিবে সে উপরে ডেট এবং টাইম লিখে রোগীর নামের সাথে তো এগুলো থাকবে প্রথমে, এগুলো দিয়ে আমরা প্রতিবার এক একটা করে লিপিবদ্ধ করব এবং এটা আমাদেরকে একটা বিগ ইনফরমেশন দিয়ে দিবে।
এখন আর তো অন্ধ ডাক্তারি চলে না, যত বেশি ইনফরমেশন তত বেশি সঠিক চিকিৎসা একটা মানুষ সম্পর্কে। সো আমরা একটু কুইকলি দেখে ফেলি যে এই চার্টটা যে ডেভেলপ করলো ইউকে আফটার সো মেনি ইয়ার্স অফ রিসার্চ, এটা আসলে কি শো করছে। আমরা যদি প্রথম কলামেই তাকাই, খুব সিম্পল মেজার, রেসপিরেটরি রেট, কয়বার তার শ্বাস ওঠানামা করছে প্রতি মিনিটে। তো আমরা যদি তাকাই, বাংলাদেশে এবিসিডি অ্যাপ্রোচ যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তাহলে কিন্তু এই চার্টটা ফার্স্ট স্টেপ। তো জুনিয়র্স, ফিফথ ইয়ার ইন্টার্ন, দে আর দ্য পারফেক্ট পারসন টু টিচ দিস থিংস। তো রেসপিরেশন, এই রেসপিরেটরি রেটটা নর্মাল রেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি 14 থেকে মোটামুটি 18-র মধ্যে হয় সেই ক্ষেত্রে নর্মাল, কোনো স্কোর কিন্তু করছে না। এখন কোন একজন মানুষের যদি রেসপিরেটরি রেট 25 চলে যায়, সে কিন্তু স্কোর করবে 3। আমরা যদি মাঝখানে তাকাই, সেক্ষেত্রে তার স্কোর হচ্ছে 3। সো এই রেসপিরেশন ফার্স্ট ব্লকটা কিন্তু শো করছে যে আমাদের লাংসের কন্ডিশনটা, মানে এয়ারওয়ে এবং ব্রিদিং, তার এয়ারওয়েটা ইনট্যাক্ট আছে, বাতাস ঢুকতে পারছে, এবং ব্রিদিং, তার লাংসটা এক্সপ্যান্ড এবং অক্সিজেন এক্সচেঞ্জের জন্য পারফেক্ট। এটা কিন্তু দুইটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল প্যারামিটার। সো আমরা যদি সেকেন্ড স্টেপে যাই, তার অক্সিজেন লেভেলটা কত, এটাও এগেইন শো করে তার অক্সিজেন এয়ারওয়েটা প্যাটেন্ট কিনা, এয়ারওয়েটা ইনট্যাক্ট কিনা, এবং ব্রিদিংটা ফাইন কিনা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি অক্সিজেন স্যাচুরেশন 91%, 91 এর নিচে হয়, সেই ক্ষেত্রে কিন্তু রেড, এবং 94 থেকে 95-এ 1 স্কোর করছে। এই জন্যই 1 স্কোর করছে যে এখনো কোনো খারাপ কিছু না, বাট একটু সাবধান হও। আর 96 এর উপরে তো নর্মাল, পারফেক্টলি নর্মাল। তো অনেক নন মেডিকেল পার্সন আমার এখানে আছেন, তাদেরকে ওয়ারিড হতে না বলবো, কারণ অ্যাভাব 92% ইজ ফাইন, নো নিড টু ওয়ারি। আমরা এই চার্টটা ইউজ করি হাসপাতালে অসুস্থ পেশেন্টের জন্য, নট লাইক আইসোলেটেড। একটা নাম্বার আপনি একটু বাসায় দেখলেন অক্সিজেন স্যাচুরেশন কম, দ্যাট ডাজন্ট মিন যে 92 মানে উইদাউট রোগ আপনি খারাপ আছেন। এটা ইট ক্যান ভ্যারি, এবং অনেক কিছু ফ্যাক্টর থাকে, নেল পলিশ থেকে ডিফারেন্ট থিংস। এনিওয়ে, থার্ড পার্ট অফ দ্য চার্ট আমরা দেখতে পাচ্ছি যে এই অক্সিজেন স্কেলটা দুইটা ভাগে ভাগ করা। ফার্স্টেরটা হচ্ছে স্কেল 1 আর সেকেন্ডটা স্কেল 2। তো সেকেন্ডটা হচ্ছে যারা এই সিওপিডি পেশেন্ট, যাদের কার্বন ডাইঅক্সাইড রিটেইন করার পসিবিলিটি আছে এবং ডায়াগনোসড আগে থেকে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে যদি একজন সিওপিডি পেশেন্ট হয়, তার ক্ষেত্রে সাধারণত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রিটেইন না করলে আমরা হয়তো উপরেরটা যেতে পারি, বাট মোস্টলি আমরা সেকেন্ডটাতে স্টিক টু করবো। এবং দেখেন তাদের যেহেতু নর্মাল 88 থেকে 92, সেখানে নর্মাল থাকছে, কোনো স্কোর করছে না। তো এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে যে কোনো অক্সিজেন লাগছে কিনা। যদি 1 লিটার অক্সিজেনও লাগে, সেই ক্ষেত্রে কিন্তু স্কোরিং 2। তার মানে কিন্তু এখানে ইন্ডিকেটর যে সে কিন্তু নর্মাল থেকে একটু খারাপের দিকে। লাস্ট পার্টে আমি যদি আসি, যে ব্লাড প্রেশার, এটা হচ্ছে সি, ওই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা আইডিয়া দিচ্ছে। তো এখানে যদি আমরা তাকাই যে 120 থেকে 201 পর্যন্ত, 219 পর্যন্ত এরা নর্মাল রেখেছে। এই জিনিসটাকে আবার আমি একটুখানি স্ট্রেস দিয়ে বলি যে এই চার্টটা কিন্তু আমাদের এগেইন একটা খারাপ পেশেন্ট, হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, মানে হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের ক্ষেত্রে। তো দেখা গেছে গবেষণায় যে যদি অ্যাকিউটলি একটা পেশেন্ট খারাপ হয়ে যায়, তার ব্লাড প্রেশার ড্রপই করে, হাই হয় খুব কম ক্ষেত্রে। আর যদি হাই হয় অনেক, সাধারণত অ্যাংজাইটি, পেইন, স্ট্রেস, এগুলো কারণে হয়। হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার সাধারণত একটু বাড়তে পারে, বাট 220-এর উপরে যদি চলে যায়, সেই ক্ষেত্রে সেটা একটা রেড জোন। তারপরে আসছে পালস। তো পালসের ক্ষেত্রে আমরা যদি তাকাই, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, কারণ আমরা যদি 90-কে ধরি নর্মাল পর্যন্ত, এরপর থেকে ট্যাকিকার্ডিয়া। সো ট্যাকিকার্ডিয়া যে কত ইম্পর্টেন্ট, আমি এনিতে কাজ করতে গিয়ে বুঝেছি যে কিভাবে কনসালটেন্টরা পিক আপ করে ফেলে জাস্ট একটু ট্যাকিকার্ডিয়া থেকে একটা পেশেন্টকে বাসায় পাঠাবে বা পাঠাবে না। বাট সেটাও ডিপেন্ড করে ক্লিনিক্যাল সিনারিওর উপরে। তো কেউ যদি 131-এর উপরে স্কোর করে হার্ট রেট হয়, সে কিন্তু 3 স্কোর করছে। তো এটা হচ্ছে একটা আমাদের খুব ইজি চার্ট, খুব কঠিন কিছু না। আর তারপরের পার্টে আসছে কনসিয়াসনেস, তার জ্ঞান বা জিসিএস, বা এটার একটা কমন ফরম্যাট। এই চার্টটা গ্লাসগো কমা স্কেলের বিকল্প না, এটা জাস্ট একটা ইজি টুল টু ডায়াগনোস। তো কেউ যদি অ্যালার্ট থাকে এবং ওয়েল কমিউনিকেট করতে থাকে, তার ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম নাই, সে কোনো স্কোর করবে না। বাট কনফিউশন বা সে যদি কোনো ভয়েস, পেইন
অথবা আনকনসিয়াস ব্রেইনে রেসপন্স করে অথবা আনকনসিয়াস থাকে, সে কিন্তু স্কোর করে ফেলবে 3। তার মানে কিন্তু তার ব্রেইন বা একটা অর্গানের কোনো প্রবলেম হচ্ছে, স্কোরিং সিস্টেমে কিন্তু এটাতে হাই করবে। লাস্ট আসছে টেম্পারেচার। তো আমাদের দেশে হয়তো ফারেনহাইটে বেশি ইউজ হয়, বাট এনিওয়ে ডিগ্রি সেলসিয়াস যদি চিন্তা করি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মার্কার। হাইপোথার্মিয়াও যেমন, হাইপারথার্মিয়াও সেরকম। আর এরপরে আমরা যখন এই প্রত্যেকটা স্কোরিং প্যারামিটারকে যোগ করব লেখার পরে, সেটা একটা টোটাল স্কোরিং শো করবে। এটাকে আমি সামনে এক্সাম্পল সহ নিয়ে আসছি। তো এখন কিছু আমরা রিসার্চের দিকে তাকাই। যদি তাকাই, এই পর্যন্ত ইউকেতে 33টা বিভিন্ন রকমের চার্ট ট্রায়ালের মধ্য দিয়ে গেছে। এটা লং টাইম, নট লাইক লাস্ট 5 ইয়ার্স, এটা লং টাইম ধরে। তো দেখা গেছে এখন আমি যে চার্টটা শো করলাম, নিউজ চার্ট, এইটা এই 33টা চার্টের মধ্যে এই 33টা চার্টের ফসল বলা যেতে পারে, বা এটা সব থেকে বেশি হাইলি সেন্সিটিভ টু পিক আপ কার্ডিয়াক অ্যারেস্ট বা ডেথ উইদিন 24 আওয়ার্স। মানে এই পেশেন্ট গুলাকে খুব ভালো ধরে ফেলতে পারে। ইটস লাইক আ রাডার। আমি বলবো যে যখনই বেশি হাই স্কোর করে, তার মানে তার অর্গান গুলোতে প্রবলেম, তাদেরকে অ্যাটেনশন বেশি দাও। দিস ইজ দ্য টাইম টু গিভ দেম অ্যাটেনশন। তো আরো কিছু ভালো স্টাডি আছে যেখানে দেখা গেছে যে এন্ট্রি পয়েন্ট, আমাদের এমার্জেন্সি রুমে যদি কোনোভাবে স্কোরিং সিস্টেমটা চালু হয় বা করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে যারা হাই নিউজ স্কোর করে ইনিশিয়ালি, তারা দেখা যায় যে মর্টালিটি 27%, যারা 9 থেকে 20 নিউজ স্কোর করে, তার মানে কিন্তু খুব হাই মর্টালিটি রেট। সো এই মানগুলো বা এই ব্লাড প্রেশার, হার্ট রেট, টেম্পারেচার আমরা যতই সিম্পল ভাবি না কেন, তারা কিন্তু একটা রোগীর প্রগনোসিস বা তাকে কতটা ইম্পর্টেন্টলি দেখা দরকার সেই জিনিসটা সম্পর্কে সাইন্টিফিক্যালি একটা গুড ইন্ডিকেশন দেয়। ঠিক একইভাবে আইসিইউ অ্যাডমিশন কাদের লাগবে, এটাও কিন্তু নির্ধারিত হয়ে যেতে পারে ইনিশিয়াল এই স্কোর দিয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ট্রি পয়েন্ট এগুলো থাকা। এবং এটা নিয়ে খুব ভালোভাবে গবেষণা হয়ে এখন পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছে। নেক্সট, এদের এই নিউজ চার্টটা পৃথিবীর কোন কোন দেশ বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ এই লিস্টে নেই, বাট উই হোপস তাদের যেহেতু ডাউনলোড করছে ওয়েবসাইট থেকে, তারা এটা রেকর্ড রাখতে পারে। তো ইউএসএ পর্যন্ত তাদের এই নিউজ চার্টটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে বিকজ অফ দিস হাই ক্যাপাবিলিটি টু রিকগনাইজ সিক পেশেন্ট, আনওয়েল পেশেন্ট। তো অবশ্যই আমাদের দেশেও এটা চিন্তা করার সময় এসছে, বিশেষ করে এরকম ভাবে বিজি হসপিটাল গুলোতে, আর করোনা সিচুয়েশনে তো অবশ্যই। তো সবাই তো বিভিন্ন সেমিনার বা আমরা জুম সেশনে আসি, অনেক হাই লেভেলের জ্ঞান বা কথা বলা হয়, বাট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে প্র্যাকটিক্যাল কথা বা বাংলাদেশে আদৌ কি ওটা করা সম্ভব? হয়তো অনেকে মুচকি হাসে, তুমি তো বিদেশে বসে আছো, তুমি কি বুঝবে আমাদের অবস্থা। তো সেইখানে আমি এই জিনিসটাকে দূর থেকে শুধু বলতে চাই না, আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব বা করতে চাই, সেটার জন্যই আমার এই বসা। এবং আমরা আশা করি সামনে আরো ট্রেনিং বা বিভিন্ন স্টেপে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো অন্তত। তো প্রথমে আমি চেষ্টা করলাম, যখন আমাদের প্যান্ডেমিকের মোটামুটি মাঝামাঝি সময়, অ্যালামনাই ইউকে, এসএসএমসি অ্যালামনাই ইউকে থেকে একটা ফান্ড তোলা হলো, বললো যে আমরা এটাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে পারি। আমরা তো মাস্ক দিচ্ছি, আমরা তো পিপি দিচ্ছি, বাট আমাদের তো কাজ করার আরো অনেক জায়গা আছে। তো সেখান থেকেই আমি জিনিসটা তুললাম যে কেন না আমরা এই জায়গাটাতে কাজ করি, এটা একটা বিশাল ভাবে গুড ইম্প্যাক্ট ফেলবে। তো সেই ক্ষেত্রে আমি খোঁজা শুরু করলাম যে কারা এরকম অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন আনে যেখানে স্যাচুরেশন আছে বা এগুলা। কারণ আমি যদি অটোমেশন না আনতে পারি, একজন ইন্টার্নি ডাক্তার যে সারাদিন দৌড়ের উপরে থাকে, সে কিভাবে এত রোগীর লিখে এত কুইকলি দেখতে পারবে? সেই ক্ষেত্রে কিন্তু এই অটোমেশনটা আনা জরুরি, পেলাম না কোথাও। সেভাবে করেই আমার মাহিবুল্লাহ সাহিফ, ও ইন্টার্ন মিডফোর্ডের, ও আমাকে বিভিন্ন দিকে খোঁজ খবর নিল। কোনোভাবেই কোনো ইম্পোর্টারই নিয়ে আসে না এই মেশিন, যাও আনে সেটা হচ্ছে কার্ডিয়াক মনিটর, যেগুলো এক একটা 1.5 লাখ টাকা। সো আমার এখানে খুব বেসিক জিনিস, এরকম প্রাইসে আমি বেশি প্রোভাইড করতে পারবো না। সেভাবে করে এক বুয়েট ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদ সাহেব, উনি আমাদেরকে হেল্প করলেন, আমরা ডিজাইন করলাম, এবং সেভাবে করে এখানে আমরা বাংলাদেশে অ্যাভেলেবল বেস্ট ব্লাড প্রেশার মনিটর অমরন, যেটার অ্যাকিউরেসি মোটামুটি ভালো, +-5%, 5 মিলিমিটার মার্কারি, এবং স্যাচুরেশন মেশিনও বেস্ট যেটা অ্যাভেলেবল, এটা দিয়ে আমরা তৈরি করে ফেললাম প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি। তো এই জন্যই প্রভাত বললাম, কারণ আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা নতুন দিগন্ত দেখতে চাই, যেখানে হেলথ সিস্টেম নেক্সট স্টেপে উঠবে। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনেকে 40 বছর 30 বছর আগে এসছে দেশে, তারা এখন আমাদেরকে বলে যে আমি বিশ্বাস করি না তোমাকে, আমাদের দেশে কার্ডিয়াক অ্যারেস্ট টিম নাই, আমাদের দেশে
এখনো ভাইটাল প্যারামিটার্স গুলা কোনো সিস্টেমের আন্ডারে দেখা হয় না বা এতটা গুরুত্ব দেয়, বাট সব সময় সবখানে দেয়া হয় না। বা আমাদের অ্যাকিউটলি আনওয়েল পেশেন্ট এবিসিডি ম্যানেজমেন্টটা এত বেশি ওয়েল স্টাবলিশড না, এটা বিশ্বাস করাতে আমার কষ্ট হয়। তো তারপরও আমরা জিনিসটাতে কাজ করতে পারি। তো আমি যদি একটুখানি ইঞ্জিনিয়ারিং সাইডটাতে বলি যে এই ট্রলিটা ইচ্ছা করে এত বড় বেজে করা হয়েছে যাতে জিনিসটাকে সরকারি হাসপাতালে অবহেলায় বা কেউ ধ্বংস করতে চাইলে ইজিলি করতে না পারে, ওইভাবে করে বেসিক কাঠামো বানানো। আর এখানে একটা চেইন দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে অক্সিজেন স্যাচুরেশন মেশিন, আর একটা বাস্কেট রাখা হয়েছে ফিউচারে আমরা যদি থার্মাল স্ক্যানার অ্যাড করতে চাই সেটার জন্য। এবং এটা তো নর্মাল ব্যাটারির সাথে আসে, সেটাও রিচার্জেবল ব্যাটারি। তো আমাদের ইচ্ছা যে এক একটা মেশিন যাতে 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স অ্যাটলিস্ট রান হয়, এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সেভাবে করে বানানো। এবং হার্ট রেট, মেইনলি 3টা প্যারামিটারস আমরা এটাতে দেখতে পারবো, একটা হচ্ছে পালস অক্সিমিটার আর ব্লাড প্রেশার আর হার্ট রেট। অলরেডি জিনিসটা ট্রায়াল শুরু হয়ে গেছে, ট্রায়াল কি অলরেডি সাকসেসফুল ইউজ হচ্ছে আমাদের মিডফোর্ড হসপিটালে। তো জিনিসটা আমি কয়েকজনকে ফিডব্যাক নিলাম, আমি প্রথমে ভেবেছি হয়তো ফেলে রাখবে, পরে শুনলাম যে রেজিস্টার লেভেল পর্যন্ত জিনিসটা হচ্ছে, যখনই কারো ব্লাড প্রেশার দরকার হচ্ছে দেখা বা কিছু, আমাদের আর ইন্টার্নদেরকে ডাক দিতে হচ্ছে না যে ওর ব্লাড প্রেশারটা একটু দেখে দাও। জিনিসটাকে টান দিয়ে নিয়ে জাস্ট ইজিলি লাগাই, জাস্ট কিছু সময়ের জন্য এক্সপোজ হবে কাছাকাছি, কারণ জাস্ট কাফটা লাগাতে যত সময়, লাগানোর পরেই সে দূরে এসে জাস্ট বাটনটা প্রেস করবে, প্রেস করলেই তার ব্লাড প্রেশারটা মেজার হয়ে যাচ্ছে। আবার একইভাবে স্যাচুরেশনের ক্ষেত্রেও আমরা প্রোবটাকে একটা শিকল দিয়ে লাগানো, হঠাৎ করে যাতে শিকলটা থাকাতে যেটা সুবিধা, হারায় যাওয়ার চান্স নাই। এটা হোল একটা ইউনিট, এটাকে টেনে নিয়ে এটাতে মোটামুটি সব বেসিক মেজারমেন্টটা হয়ে যাচ্ছে, 3টা প্যারামিটার। তো আমরা যদি ইমপ্লিমেন্টেশনের কথা এখন আসতে চাই যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তো আমি হচ্ছে টার্গেট করেছি ছোট ছোট বিভিন্ন হসপিটাল থেকে স্টার্ট করা। তো সেক্ষেত্রে আমরা অলরেডি মিডফোর্ড হসপিটালের জন্য এখানে প্রিন্ট করে ফেলেছি নিউজ চার্ট, এবং হসপিটাল ডিরেক্টর স্যারও আমাদেরকে বলেছেন যে এটা যদি সাকসেসফুল হয় তারা একদম সরকারিভাবে যেভাবে প্রিন্ট করা পসিবল সাপ্লাই দিবে। তো প্ল্যানটা হবে হচ্ছে যখনই প্রথম স্টেজে হবে হসপিটাল অ্যাডমিশনের সময় একটা ইউনিটে নার্সিং কলিগরা অ্যাডমিশন নোটের সাথে স্ট্যাপল করে দিবে। ফিউচারে যখন এমার্জেন্সি রুমে ঢুকবে তখন এমার্জেন্সি রুমের থেকে এটা অ্যাটাচড হয়ে যাবে। তো আমার প্রথম একটা কথা ছিল যে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট নাই, কিন্তু এমার্জেন্সি রুম আছে এবং 1-2জন এমার্জেন্সি চিকিৎসক, তারা রিয়েলি মানে আমি বলবো যে ওয়েল ইকুইপড না। তো আমার প্রথম কথা ছিল যদি মিডফোর্ড হাসপাতালে কিছু দিতে হয় প্রথমে দিতে হবে এমার্জেন্সি রুমে। তো সেভাবে করে এমার্জেন্সি রুমে আমাদের হচ্ছে এই ট্রলি একটা দেয়া হয়েছে, যেন এন্ট্রি পয়েন্টে আমাদের এই ব্লাড প্রেশার, স্যাচুরেশন, হার্ট রেট এগুলো সবকিছু একটা নিয়ে তারপরে রোগী ঢুকে একটা ইনিশিয়াল রিসাসিটেশন যেন মানে এমার্জেন্সি ডক্টর কিছুটা দিয়ে তারপরে ভিতরে পাঠায়। তো এনিওয়ে থিংস আর অনগোয়িং, জাস্ট বিগিনিং। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই জিনিসটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, আমরা কিন্তু একটা ট্রায়াল সিস্টেম এটাতে করে ফেলছি। কিরকম ট্রায়াল সিস্টেম? ইনিশিয়ালি কিন্তু সে ক্যাটাগরাইজড হয়ে যাচ্ছে, সে কোন ক্যাটাগরির পেশেন্ট, খুব হাই রিস্ক পেশেন্ট, মিডিয়াম রিস্ক পেশেন্ট, স্টেবল পেশেন্ট। তো সেই ক্ষেত্রে ট্রায়ালসটাকে অবশ্যই আমাদের কাজ করার জায়গা আছে, এবং আমি জানি যে এরকম কাজ চলছে চেষ্টা। তো এটা কিন্তু আমাদের একটা ইনিশিয়াল ট্রায়াজিং এও হেল্প করে ফেলছে। এবং সেকেন্ড কথা, আপনাদেরকে কিন্তু চার্টটা আমি দেখালাম যে ওখানে এবিসিডি করে কিন্তু ক্রমটা সিরিয়ালটা করা। তাহলে একটা রোগীর এয়ারওয়ে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এয়ারওয়ে ঠিক নাই, তাহলে এয়ারওয়ে এর জন্য ব্যবস্থা নাও। ব্রিদিং ঠিক নাই, তো আমরা কিন্তু এই চার্টের দিকে তাকাইলেই দেখতে পাচ্ছি যে এবিসিডির কোথায় ঝামেলা। এটাও কিন্তু একটা খুব বেসিক স্টেপ। হঠাৎ করে রোগী মারা, আমি দেখি ইউকেতে কিভাবে, আমি এটাকে বাংলা কথা ইউজ করবো যে ঠেকা দিয়ে রাখা। প্রথম আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত তারা শুধু মানুষটাকে বাঁচায় রাখে এবিসিডি ম্যানেজমেন্ট করে, পরে কারণ খুঁজে। প্রথমে বাঁচায় রাখো, লিভ কিপ হিম অর হার অ্যালাইভ, উই উইল সি নেক্সট। তো এরকম করে পরে অনেক মানুষ চলে আসে কার্ডিয়াক অ্যারেস্ট টিম। তো এইটারই কনসিকুয়েন্সে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, ফিউচার আসবে ট্রায়াল সিস্টেম, এবিসিডি ম্যানেজমেন্ট জুনিয়র ডক্টরসদেরকেই মেইনলি করতে হবে ট্রেন, কারণ এরাই দেখা যায় যে বিভিন্ন সময় ওয়ার্ডে রাত্রে বা আউট অফ আওয়ার্স এ থাকে, সিনিয়র হেল্প নিতে পারবে, বাট দে শুড বি ট্রেন। আর সেকেন্ড কথা আসবে সেপসিস ম্যানেজমেন্ট। এখন হয়তো সেপসিস এর ব্যাপারটা খুবই বেশি প্রচলিত বাংলাদেশে, কিন্তু আমার সময় আমি সেপসিস কি বুঝতাম না। তো এই সেপসিস রিকগনাইজ করা, সিম্পল 6টা মেজারমেন্ট নেওয়া, সেটাও কিন্তু কনসিকুয়েন্সে আসবে ফিউচার প্রজেক্ট হিসাবে এই কাজটা, এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয়। এবং কার্ডিয়াক অ্যারেস্ট টিম তৈরি করা এবং কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজমেন্ট করা, এই জিনিসটাও পসিবল হবে যদি আমরা ইনিশিয়াল এই অবজারভেশন, এই চার্ট, এই সিক পেশেন্ট এবং এই এবিসিডি অ্যাপ্রোচটা শিখাতে পারি।
সো আই নো অনেকখানি এটা প্রচলিত আছে, বাট আমরা জিনিসটাকে আরো ওয়াইড স্প্রেড করতে চাই। কয়েকটা হাসপাতাল অলরেডি আমাদের সাথে যোগ দিয়েছে এবং আরো যোগ দিবে, অ্যান্ড উই উইল মেক ইট সাকসেসফুল অ্যাজ এ ন্যাশন ওয়াইড প্রজেক্ট। তো সেকেন্ড কথা যদি আসি, যে আমাদের এই চার্টটা কখন প্রযোজ্য না, এই নিউজ চার্টটা মেইনলি মেডিকেল এবং সার্জিক্যাল আনওয়েল বা সিক পেশেন্টদের জন্য। তো যাদের বয়স 16 বছরের নিচে তাদের জন্য এটা প্রযোজ্য না। পেডিয়াট্রিক্স বা শিশুদের জন্য আলাদা চার্ট। হঠাৎ করে কোনো ট্রমা হয়েছে, নিউরোলজিক্যাল প্রবলেম, সেই ক্ষেত্রেও এটা প্রযোজ্য না। আর আপু একটু পরে বলবে, রেশমা আপু, যেটা হচ্ছে অবস্ট্রেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা চার্ট আলাদা। সেটাও বাংলাদেশে সেই শাখাটাতে কাজ করার জন্য আপু আমাদেরকে নেক্সট প্রেজেন্টেশন দিবে। তো এখন আমরা একটু তাকাই, এতক্ষণ আমরা যেটা বললাম যে খুব কুইক স্কোরিং, নর্মাল রেঞ্জের মধ্যে কোনো স্কোর করে না, 0। যখনই এই নর্মাল রেঞ্জ থেকে একটু উপরে নিচে নামে তখন করে স্কোর ইয়েলো, আর তার থেকে বেশি হলে অরেঞ্জ বা অ্যাম্বার, তারপরে তো রেডে চলে গেল। সো এই জিনিসটা, এই রেড স্কোর করার মাধ্যমে একটা রোগী কিন্তু জানান দেয় যে আমি কিন্তু মোটামুটি একটা ওয়াটারফল বা একটা এরকম তীরে চলে আসছি, আমি কিন্তু নেক্সট মোমেন্টে সাই করে নিচে পড়বো, আমাকে কিন্তু এখনই তোমরা ধরো, আমাকে কিন্তু এখনই বাঁচাও, আমাকে এখনই তোমরা মেজার্স নাও, না হলে কিন্তু আই এম গোয়িং টু বি ভেরি আনওয়েল, নেক্সট কিন্তু আর কিছু করার থাকবে না। এই রিকগনিশন, আমার কিন্তু একটা লোককে মনিটরে লাগায় রাখা সম্ভব না, কিন্তু এরকম সিম্পল মেজার্স একজন ইন্টার্ন কিন্তু প্রতিদিনই ফলো আপ দেয়। সেই ফলো আপটা সে খাতায় লেখে, খাতায় লেখার পরিবর্তে চার্টে জাস্ট টাইম ডেট দিয়ে লিখবে, অটোমেটিক জিনিসটা কোডিং হয়ে যাবে এবং সে একটু ক্যালকুলেট করে নাম্বার লিখবে, ইজ স্কোরিং হাই। আচ্ছা, আজকে ভালো স্কোরিং করছে, কালকে খারাপ হয়ে গেছে, আই নিড টু হ্যাভ সাম সিনিয়র হেল্প। অথবা আমার আজ কালকে খারাপ ছিল, আজকে ভালো হয়ে গেছে, দ্য ট্রিটমেন্ট ইজ গোয়িং ওয়েল, কন্টিনিউ দিস ট্রিটমেন্ট, অথবা এই মেজারটাকেই রাখো। সো দিস ইজ ভেরি সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এবং এনএইচএস এ আমি দেখি যে আমি প্রথমে কাজ করতে এসে দেখতাম আমাকে কনসালটেন্টরা শুধু এগুলো জিজ্ঞেস করছে ফার্স্টে, হাউ ইজ দিস। ওই যে বললাম ভাষা, এই কনসালটেন্টের কাছে এ ভালো মনে হতে পারে, ও খারাপ মনে হতে পারে, এ রোগী বেশি খারাপ, এ রোগী বেশি ভালো, কিন্তু এরকম একটা জেনেরিক চার্ট থাকলে সবাই এক ভাষায় কথা বলবে, যেটা হচ্ছে ও খারাপ, ও ভালো, বা এটা, কারণ চার্টই বলে দিচ্ছে, পরবর্তীতে ক্লিনিক্যাল জাজমেন্ট আসুক। তো আমি এটার জন্য বিভিন্ন ট্রেনিং ও সামনে ব্যবস্থা করবো আমাদের ইন্টার্নদের জন্য। এই চার্টটা এখনো স্টার্ট হয়নি, বাট আমাদের মেশিন গুলো ইউজ হয়েছে। খুব ইজি স্টেপস, প্রথমে মেজার করতে হবে ফার্স্ট স্টেপে এই 6টা প্যারামিটার, রেকর্ড করতে হবে চার্টের ভেতরে 6টা প্যারামিটার, তারপরে জাস্ট যোগ করতে হবে, খুব বেশি টাইম নেবে না, অনলি আই থিঙ্ক 30 সেকেন্ডস 5 সেকেন্ডস আমার মনে হয় যে অ্যাকর্ডিং টু পার্সন ক্যালকুলেট করতে টাইম লাগবে। এবং তারপরে আইডেন্টিফাই করতে হবে, খুব হাই স্কোর করলে তার কিন্তু এখন আর্জেন্ট ইনপুট লাগবে সিনিয়র থেকে অথবা নেক্সট স্টেপ চেইন অফ কমান্ড থেকে। তারপরে যদি নর্মাল হয় সেক্ষেত্রে তার কি করা লাগবে, এগুলো আমি একটু পরে বলবো। আমি এগুলোকে ডিটেইলস ট্রেনিং হিসাবে আনবো সামনে, অলরেডি 44 মিনিটস চলে গেছে, আমি কুইকলি শেষ করি। তো এনিওয়ে, রেসপিরেটরি রেট নিয়ে আমার কিছু বলার নাই, এটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। অক্সিজেন স্যাচুরেশন নিয়ে 2টা স্কেল, শুধুমাত্র সিওপিডি যারা হাইপার ক্যাপনিক, কার্বন ডাইঅক্সাইড রিটেইন করতে পারে তাদের ক্ষেত্রে সেকেন্ড স্কেলটা। এগুলাকে ডিটেলস বলবো না এখন, কারণ এটা নেক্সট ট্রেন স্টেপের জন্য মেইনলি। একটু আগে বললাম হাইপোটেনশন খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সেপসিসে চলে যাচ্ছে, ভ্যাসোডাইলেটেশন হয়ে ফ্লুইড লস হয়ে গেছে, অথবা ভলিউম লস, কোনোভাবে ডায়রিয়া হোক যেভাবে হোক, ফ্লুইড দিতে হবে, নাহলে কিন্তু একটু পর থেকেই পেশেন্ট নিচের দিকে ফল করা শুরু করবে, তখন কিন্তু আর ধরারও সুযোগ পাওয়া যাবে না, কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাবে, কার্ডিয়াক রিদম ডিস্টারবেন্সের কারণে এরকম হাইপারটেনশন হতে পারে। এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট কজে হাইপারটেনশন, এই জন্য হাইপারটেনশনটা এত বেশি ইম্পর্টেন্ট হঠাৎ করে আনওয়েল পেশেন্টের ক্ষেত্রে। কম ব্লাড প্রেশার, সামথিং রং, উই হ্যাভ টু গিভ অ্যাটেনশন। আর এরকম চার্টে যদি লিপিবদ্ধ হয়, রং এ কিন্তু ধরাই দিবে ডাক্তারদেরকে, ইয়েস দিস ইজ দ্য টাইম টু গো অ্যান্ড অ্যাপ্রোচ। হাইপারটেনশন সাধারণত অ্যাকিউট আনওয়েলনেসে খারাপ হয় না, সো মোটামুটি 200 এর নিচে যদি থাকে, টেক ইট অ্যাজ এ পেইন অর ডিস্ট্রেস রেসপন্স। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয় না, বাট ইয়া ইটস গুড ইনফরমেশন অন মানে জেনারেল পার্সপেক্টিভে। ট্যাকিকার্ডিয়া, আমি এটাকে বলি যে একটা মোটামুটি মহা ঔষধ ডাক্তারদের জন্য রোগীর সমস্যা ধরে ফেলার ক্ষেত্রে। সেটা সেপসিসের কারণে হতে পারে, ভলিউম ডিপ্লেশনের কারণে হতে পারে, বা কার্ডিয়াক ফেলিয়ার এই ধরনের কারণে। সো ট্যাকিকার্ডিয়া এটাও হাই স্কোর করে, বিভিন্ন রকম স্কোরিং করে, এবং এটা কিন্তু ধরায় দেয়, দিস ইজ দ্য থিংস ইউ নিড টু থিঙ্ক অফ। এবং খুব জুনিয়র লেভেলে কিন্তু আমি এখন চিন্তা করতে পারি, যেটা আমি আগে কখনো করতে পারতাম না, জাস্ট ডিউ টু আ চার্ট। একইভাবে ব্র্যাডিকার্ডিয়াও হাই স্কোর করে।
এবং লেভেল অফ কনসিয়াসনেস, লোকটার গ্লুকোজ হাইপোগ্লাইসেমিক তো আমরা আগে শিওর করব, বাট এর পরের ক্ষেত্রে যদি সে অ্যালার্ট না হয়ে কনফিউজড হয় বা রেসপন্সটা যদি ভয়েস বা পেইনে থাকে অনলি বা আনকনসিয়াস, সে কিন্তু হাই স্কোর করবে এবং হি নিডস অ্যাটেনশন, সামথিং গোয়িং অন রং। হঠাৎ কনফিউশন হলে যেটাকে আমরা আগে থেকে যদি জানা না থাকে নতুন কনফিউশন ধরবো এবং সেটা কিন্তু চার্টে স্কোর দিবে। ঠিক একইভাবে ভয়েস, পেইন, আনরেসপন্সিভ। আর টেম্পারেচার নিয়ে তো বলারই কিছু নেই, এটা নিশ্চয়ই ব্যাকটেরিয়াটা এখন রক্ত থেকে অর্গান গুলোকে ঝামেলা করা শুরু করে দিচ্ছে, মিন সেপসিস বা সামথিং। তো এর ধরনের ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই কিভাবে এটাকে চার্ট করতে হয়। 47 মিনিটস। তো প্রথম 9টার সময় ছিল তার রেসপিরেশন বিটস পার মিনিট 18, সেভাবে করে তাকে 18 কিন্তু লিখতে হয় না, একটা ডট দিলেই হয়। পরবর্তীতে ছিল 20, এই রেঞ্জের মধ্যে 20। পরবর্তীতে হলো 21, এটা অরেঞ্জ জোনে চলে গেল। আর তারপরে গেল 24, সেম। তো এভাবে করে চার্ট আমরা চাইলে দাগ টেনে লাগাতেও পারি, নাও পারি, ডাজন্ট ম্যাটার। ঠিক একইভাবে যদি স্যাচুরেশনের ক্ষেত্রে ধরি, এটা হচ্ছে সিওপিডি পেশেন্ট না, তার ক্ষেত্রে 97, 96। তো একটা গ্রাফের মাধ্যমে খুব ইজি, কারণ একজন ইন্টার্ন, আগেও বললাম আবার বললাম, এখানে কোনো এক্সট্রা কাজ নাই, এখানে জাস্ট পয়েন্ট করো, বরং লেখা লাগতেছে না বিপি এত, পালস এত, স্যাচুরেশন এত। এবং ওই হাইপারক্যাপনিক স্কেলটা যদি ইউজ করা লাগে তাহলে সেই ক্ষেত্রে উপরের স্কেলটাকে কেটে দেওয়া ভালো, যাতে ভুলে কেউ ওটাতে লিখে না ফেলে। বাট আই উইল ট্রেন অন দোজ থিংস ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ গোয়িং অন ফার্দার। এবং বিভিন্ন কোডিং আছে, এগুলো মাস্ক বা এগুলো সম্পর্কে এগুলো লেখা, এটাতে স্কোর করে আমরা বললাম অক্সিজেন। ঠিক একইভাবে এটা হচ্ছে একটা ফুল স্কোরিং। দেখেন এই রোগীটা হচ্ছে প্রথমে স্কোর করছিল 1, পরে স্কোর করলো 2, পরে স্কোর করলো 6, তারপরে 9। সো আমার কিন্তু মেজারটা নেওয়া উচিত ছিল 2 থেকে 6 এ জাম্প দেওয়ার সময়। এটা খুবই একটা ইজি স্কেল, বাট এই স্কেলটা যদি আমরা ইউজ করে রিকগনিশন পয়েন্টটাতে যে নাও কেন করলো, তখন একটা ইন্টারভেনশন নিতাম, আমার কিন্তু 9 পর্যন্ত যাওয়ার একটা বন্ধ করার চেষ্টা অন্তত নেওয়া যেত। ঠিক একইভাবে এই পেশেন্টটা ফল করছে। তো কোনো স্কোরিং যদি 0 থেকে 4 হয় সেক্ষেত্রে তার ক্লিনিক্যাল রিস্ক হচ্ছে লো, আর 5 থেকে 6 হলে মিডিয়াম, আর 7-এর উপরে গেলে খুবই হাই। কিন্তু কোনো একটা প্যারামিটার যদি রেড মার্কে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাকে সেপসিসের চিন্তা করতে হবে। সো সেপসিস কনসেপ্টটা বাংলাদেশে আরো ওয়াইড স্প্রেড করার জন্য কিন্তু এই চার্টের বিকল্প নাই, যে আমার এখনই সব দিক থেকে ব্যবস্থা নিতে হবে যে যাতে এই সেপসিস থেকে জিনিসটা কার্ডিয়াক অ্যারেস্টে যেতে না পারে। তো যদি 5 অথবা 5-এর বেশি হয় স্কোর, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 1 ঘন্টা পরেই আরেকটা অবজারভেশন নিতে হবে কোন দিকে যাচ্ছে, এবং সেই অনুসারে ব্যবস্থা। আর 7-এর উপরে গেলে তাকে দিতে হবে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে, যেখানে কন্টিনিউয়াস মনিটরিং আছে, যেখানে নার্স রেশিওটা প্রতি 2 জন বা 3 জনের জন্য, পেশেন্টের জন্য 1 জন, লাইক আইসিইউ হতে পারে, সেটা হাই ডিপেন্ডেন্সি ইউনিট হতে পারে, সেটা অবজারভেশন রুম বা কোনো কিছু। তো এরকম স্কোর করলে কিন্তু তার যে একটা কন্টিনিউয়াস মেজারমেন্ট এবং মনিটরিং লাগবে সেটাও ইন্ডিকেট করে। সো আমরা কিন্তু আর্লি আইসিইউতে, রাতের অন্ধকারে হঠাৎ করে দৌড়ায় যেতে হবে না এবং বলতে হবে না যে আমার এই পেশেন্টকে আইসিইউতে নাও। উই নো দিস ইজ পেশেন্ট কুড বি আ গুড ক্যান্ডিডেট, আগে থেকে আলোচনা করে রাখতে পারবো আইসিইউর সাথে, তারা কিন্তু অ্যাওয়ার থাকবে এই পেশেন্টটা। রাত্রে বেলায় ফোন দিয়ে জিজ্ঞেস করবে কনসালটেন্টকে একে এখন আনবো কিনা, জানবো না। এটা কিন্তু আর একটা বড় একটা, এই ছোট ছোট চেঞ্জ গুলো কিন্তু আমাদের কাজকে সুইফট করে দেয়, এবং এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে হেলথ কেয়ার সিস্টেমে। একটু আগে বললাম সেপসিস, এই সেপসিস গুলো নিয়েও আমার হচ্ছে ওয়ার্কশপ করার ইচ্ছা আছে সামনে। তো যেটা বললাম, যদি আমি সামারিতে আসি, এটা একটা ট্র্যাক এন্ড ট্রিগার সিস্টেম, এ কিন্তু ট্র্যাক করছে কন্টিনিউয়াসলি, এবং কোনো মোমেন্টে যদি অ্যাকশন নেওয়ার দরকার হয় গুলি করার মতো ট্রিগার করছে এবং বলছে হেলথ কেয়ার প্রফেশনালকে গো ফর অ্যাকশন। আর 6টা প্যারামিটার এগুলো মোটামুটি বলা হয়ে গেছে। জাস্ট অ্যান এক্সাম্পল, আমি যদি এখন আসি যে এই লোকটা আসছে, এসে এখন সিওপিডি, 61 ইয়ার্স ওল্ড, এবং তার হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার। সেই ক্ষেত্রে তার অপস চার্টে ক্যালকুলেশনে 13 চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু সিনিয়র হেল্প এবং সেপসিস এবং সব ধরনের ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি নিতে হবে। সো অ্যাটেনশন কাকে দিব, দিস ইজ ভেরি গুড টুল। সো যেহেতু 13 ছিল, এখানে সাথে সাথে কন্টিনিউয়াস মনিটরিং লাগবে এবং অ্যাকশনস নেওয়া লাগবে। ঠিক একইভাবে এক্সাম্পল আমি এরকমই ব্যাপারটা। তো এনিওয়ে, এখন আমি প্রথম যে 4টা কন্ডিশনে চলে আসলাম, যে রোগীরা ইনফেকশাস বা কোভিড-19 পেশেন্টদের কাছাকাছি এতক্ষণ ধরে থাকার কারণে আমার কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এই মেশিন বা এটা যদি এখন ওয়াইড স্প্রেড ইউজ হয়,
এটাই হতে হবে এরকম না, রিলায়েবল যে কোনো বাইরে থেকে ইম্পোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু এক্সপোজার টাইমটা আমাদের কমে যাবে, টাইম কম লাগবে। তো আমাদের ফার্স্ট যে সিনারিওর প্রবলেম সেটা সলভ। সেকেন্ড হচ্ছে আমরা যদি মনে করে থাকি সিনারিও 2 তে যে প্রবলেমটা ছিল, যে আমাদের কোন রোগীটাকে আগে দেখবো, দেখতে দেখতে কাকে ঠিক করবো এর আগেই কার্ডিয়াক অ্যারেস্ট। আমি জানি হয়তো তাকে বাঁচানো যেত না, বাট আমার যদি এই জিনিসটা থাকে আমি কিন্তু রিকগনাইজ করব আমার এই 15টা 20টা পেশেন্টের এই 2টা 3টা পেশেন্ট হাই রিস্ক, বা এদের দিকে আমার বেশি খেয়াল রাখতে হবে, বা এর দিকে আমি আগে যাব, বা এমার্জেন্সি থেকে একটা স্কোরিং নিয়ে ঢুকেছে, এই 3জন 4জন রোগীর লোক যতই পাওয়ারফুল হোক আমি হাই স্কোরিং পেশেন্টের কাছে যাব। সেকেন্ড হচ্ছে যে আমাদের জুনিয়র ডক্টররা ওভারবার্ডেন, সারা সকালটা কাটায় দেয় হচ্ছে ফলো আপ দিয়ে। সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে পেশেন্ট ম্যানেজমেন্টের চিন্তা যাতে করতে পারে সেই টাইম দেওয়ার সুযোগ দিতে পারবো, যদি না এই মেশিনগুলো থাকে কুইক ফলো আপ। এখন তাদের লাইফটা ইজি হয়ে গেছে, এবং আমি খুবই খুশি ফিডব্যাক নিয়ে বিভিন্ন যারা ইন্টার্ন যে গেম চেঞ্জার বা এরকম বিভিন্ন রকম ভালো কমেন্ট আসছে, যে জিনিসটা থাকাতে তাদের লাইফটা এখন ইজি হওয়াতে তারা এখন পেশেন্টের ম্যানেজমেন্ট, পেশেন্টকে ম্যানেজ করা বা চিকিৎসা দেওয়া সেই দিকে চিন্তা করতে পারে। কখন যে হাত ব্যথা করে ফেলবো ম্যানুয়ালি ব্লাড প্রেশার দেখে, সেই চিন্তাটা কিন্তু মানে অনেক টাইম কমাই দেওয়া। বাট এনিওয়ে কখনো যদি এই মেশিন গুলা কারেক্ট রিডিং না দেয় সেক্ষেত্রে ম্যানুয়ালি দেখতে হবে, সেটা আমরা এখানেও দেখি ওটাও দেখতে হবে, বাট মোস্ট অফ দ্য টাইমে মেজারমেন্টটা থাকে পারফেক্ট। আর সিনারিও 4 ওই যে টাইপ 2 রেসপিরেটরি ফেইলারে চলে গিয়ে যে পেশেন্ট গুলা ঘুমায় এবং পরবর্তীতে মোটামুটি খুব খারাপ দিকে সিপ্যাপ লাগবে বা ইনটিউবেশন লাগার পর্যায়ে চলে যায়, এরকম একটা ইউনিট যদি প্রত্যেকটা ওয়ার্ডে থাকে, জাস্ট মেশিনটাকে টান দিয়ে তার একটা অ্যাভেলেবল প্রোব থাকতেছে, তাকে কিন্তু খুঁজতে হচ্ছে না তার পকেটে, তার ব্যাগে, না কোথায় পালস অক্সিমিটারটা। ইটস আ সিঙ্গেল ইউনিট। এবং ফিউচারে আমাদের ফান্ডের কারণে আমরা জাস্ট এই 3টা করতে পেরেছি, ফিউচারে থার্মাল স্ক্যানার যেগুলো এগুলোকে অ্যাড করে নিলে তো পুরো ফুল প্যাকেজ হয়ে যাচ্ছে। বাট দিস থিংস হ্যাজ টু বি কাম ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং দ্যাটস দ্য থিং। তো এনিওয়ে প্রভাত নাম দেওয়ার এই জন্য যে আমাদের হেলথ সিস্টেমটাকে আসলেই আমরা নতুন স্টেপে নিতে চাই, কিভাবে একইভাবে কাজ প্রথাগতভাবে চলে সেটা থেকে মনে হয় এখন বের হয়ে আসার সময় আসছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এখন কোয়েশ্চেন বা কিছু জিজ্ঞেস করার জন্য আমি যদি কিছু থাকে আমি সবার জন্য ওপেন করে দিচ্ছি, বা তারিক ভাই আপনি যদি প্লিজ নিয়ে নেন আমার থেকে। তো শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার প্রেজেন্টেশন জন্য, মানে খুবই মানে প্রশংসনীয় একটা কাজ তুমি যেটা করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আচ্ছা, আমি অবভিয়াসলি কারো কোয়েশ্চেন থাকলে সেটা নিব। এট দ্য সেম টাইম আমাদের সাথে ডক্টর জাহিদ ইকরাম আছেন কলে। আপনার কাছে কোয়েশ্চেন মানে থাকবে, আপনার যদি কোনো ইনপুট থাকে মানে এটার উপর আপনি যদি কিছু বলতেন আমাদেরকে। খুবই অ্যাপ্রিশিয়েট করলাম শুভসাচী, তোমার প্রেজেন্টেশনটা এক্সেলেন্ট প্রেজেন্টেশন। তুমি যা যা বলছো আসলে এক্স্যাক্টলি যে আমরা বছরের পর বছর করছি সেটাই। যে আমি তো প্রতিদিন যখন সকালবেলায় ওয়ার্ডে যাই, আমার জুনিয়ররা তো একটা পেশেন্টও দেখেনি। আমি তো এক্সপেক্ট করি না যে ওরা আমার আগে এসে সবকিছু প্রিপেয়ার করবে। ওরা আমি আসার হয়তো 10-15 মিনিট আগে আসে, ওরা খালি নিউজ কোডটা রেডি রাখে। আমি যে প্রথমে কার নিউজ কোড খারাপ আছে, কারটা চেঞ্জ হয়েছে ওভারনাইট, ওগুলি আমি দেখতে যাই। এর মধ্যে নিউজ কোডটা দেখে আমাদের নার্সরাও রাতেবেলা যদি দরকার পড়ে ডাক্তারকে ডাকে, ওরা ফোন করে বলে না রোগী খারাপ আছে, ওরা বলছে নিউজ কোডটা অ্যাবনর্মাল আছে। তারপরে আমাদের হাসপাতালে আউটরিচ টিম আছে, যদি নিউজ কোড 7 হয়ে যায়, 7 এ বেশি হয়ে যায়, তাহলে আউটরিচ টিম এসে উপস্থিত হয়। এই ধরনের মানে সেফটি নেট আসলে থাকা দরকার সব জায়গায়, না হলে আমরা মানে মানে রিঅ্যাক্টিভ চেঞ্জ না করে এভাবে যে আমরা চেঞ্জ করি যে মনিটরিং এর মাধ্যমে করছি, সেটা ইলেকট্রনিকলি ওটা রেকর্ড থাকুক বা পেপারে থাকুক, যেভাবেই হোক। এই দেশে তো ইলেকট্রনিক্যালি মনিটর থাকে রেকর্ড, কিন্তু এ নিয়ে বা এই ধরনের জায়গায় ইলেকট্রনিক থাকে না, ওগুলি তো পেপারই হয়। তো সবাই এটা ইউনিভার্সালি ইউজ করছে, এটা যে কত ভ্যালুয়েবল একটা জিনিস আমাদের জন্য, এটা আসলে বোঝানো খুবই ডিফিকাল্ট। আর এটা যে কেউ ইউজ করতে পারে, এটার জন্য মেডিকেল নলেজও লাগে না। যে এটা যে অ্যাবনর্মাল, এটা চেঞ্জ হয়েছে, আমার একজনকে অ্যালার্ট করতে হবে, এটা যে কেউ করতে পারে। আর তোমরা যে এটা মেশিনটা ইন্ট্রোডিউস করেছো বাংলাদেশে বানিয়েই মনে হয় না, ওইটা যে বাংলাদেশে তৈরি হয়েছে মনে হয়, ওটা একটা এক্সেলেন্ট ইনোভেশন, এটা খুবই ভালো হয়েছে। তুমি যেটা বললে এখান থেকে মেশিন নিতে গেলে তো অনেক খরচ। ওয়েল ডান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা জিনিস একটু তারিক ভাই এখানে অ্যাড করে, একটা কোয়েশ্চেন এসছে মনে হয় যে কস্টিং এর ব্যাপারটা নিয়ে ট্রলি। তো এটা হচ্ছে আমরা অ্যাভেলেবল যে ব্লাড প্রেশার মেশিনটা
সেটার উপরে কস্টিংটা ডিপেন্ড করছে। তো এইটা দেখছে হচ্ছে ইঞ্জিনিয়ার মাহমুদ ভাই। তো আমরা একটা ফেসবুকে পেজ খুলেছি প্রভাত ভাইট্রাল প্যারামিটার ট্রলি। তো আমাদের ওগুলো মোটামুটি হচ্ছে 20,000, যেগুলো হচ্ছে আমরা এই চিটাগং এ স্টার্ট করছি। তো এটা ভ্যারি করবে বিকজ কখন কোন মেশিনটা আসে বাংলাদেশে সেইটাকে ইউজ করে বানানো হয়। বাট এখন যেটা যাচ্ছে চিটাগং এ এটা 20,000 করে। আর একটা জিনিস একটু অ্যাড করে দেই তারিক ভাই, এখানে আমাদের সাথে হচ্ছে মুহিবুল্লাহ সাইফ আছে, ও হচ্ছে ইন্টার্ন এবং ও হচ্ছে মিডফোর্ড এর মোটামুটি এখন যত রকম হেল্প থেকে শুরু করে উদ্যোগ নেওয়া বিভিন্ন কাজের জন্য। তো ও অলরেডি জিনিসটাকে কাজের সময় ইউজ করে ফেলেছে। তো আপনার কথা শেষে যখন আপনি টাইম পাবেন ভাই, ওকে একটু জাস্ট এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করে আমার মনে হয় তাহলে ইমপ্লিমেন্টেশন লেভেলটা ভালো হয়। তারিক ভাই। শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি চাচ্ছি এই মুহূর্তে অন্য কারো অলরেডি আমরা যতটুকু করেছি তুমি যেটা প্রেজেন্ট করেছো সেটার উপর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই মুহূর্তে? আচ্ছা, মনে হচ্ছে নাই। আচ্ছা, এট সেম টাইম আচ্ছা সব্যসাচী, আমরা কি রেশমার প্রেজেন্টেশনটা করে তারপরে কিউএনএ তে যাব নাকি তুমি এখন সেটা করতে চাও? সাইফেরটা একটু জাস্ট আমরা কুইকলি শুনে ফেলি ভাই, কারণ এটা রেশের সাথে ওটা ভালো যায় যে আচ্ছা। আমরা একটা বাংলাদেশের নতুন কিছু ওয়েবিনার করে জাস্ট বলতে চাচ্ছি না, আমরা জিনিসটাকে যে শুরু করেছি এবং জিনিসটার অ্যাকসেপ্টেবিলিটি কি, তাদেরকে আদৌ কোনো সুবিধা হলো না অসুবিধা হলো নাকি, আমার কাছে মনে হয় এটা রেশটার সাথে যদি ও জাস্ট কুইকলি বলে দেয়। সবাইকে আসসালামু আলাইকুম। সব্যসাচী দাদা অলরেডি বলে ফেলেছেন, আমি এখানে ইন্টার্ন চিকিৎসক। কোভিড সিচুয়েশন শুরু হওয়ার পর থেকেই আর কি আমি এখানে কাজ করছি। তো এই প্রজেক্টের ক্ষেত্রে সব্যসাচী দা বললেন যে প্রথমে কিভাবে তৈরি হলো, আমি ওদিকে না যাচ্ছি। আপাতত প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি এটা তৈরির সাথে সম্পৃক্ত না থেকে একজন ইউজার হিসেবে আমি যদি বলি, এটা যে জিনিসটা হচ্ছে, আমি যখন প্রথম দিকে ইন্টার্নি শুরু করলাম তখন ম্যানুয়াল বিপি মেশিন, সেখানে পেশেন্টের হাতে কাফ লাগিয়ে তারপরে আবার স্টেথো চেস্ট পিস বসানো। তার মানে ওখানে কিন্তু আলটিমেটলি দুইটা জিনিস লাগতো আমাদের প্রেশার মেজারমেন্ট করার জন্য। এবং অনেক সময় ডাউট থাকলে পাশের ইন্টারনেটকে বলতে হতো যে বন্ধু তুমি একটু দেখো যে এটা কি ঠিক আছে কিনা, আমি তো এরকম লো প্রেশার পাচ্ছি, ডাউট দিচ্ছি। তো এই জিনিসটা তৈরি বা ইউজ করার পরে, আর পালস অক্সিমিটারটা তো আমরা খুঁজেই পেতাম না। তো এই জিনিসটা করার পরে আমরা দেখলাম যে আমাদের এক্সপোজার হয় সর্বোচ্চ 10 to 15 সেকেন্ডস। মানে আমি যখন কাফটা লাগিয়ে দেবো তারপরে কিন্তু আমার পেশেন্টের কাছে আর কোনো কাজ নাই। আমি একটা বাটন প্রেস করব, আবার পালস অক্সিমিটারটাও কিন্তু আমি এট দ্য সেম টাইম আঙ্গুলে যদি আমি ফিঙ্গার টিপে লাগিয়ে দিই, বাটন প্রেস করলে আমি কিন্তু রিডিং গুলো পাচ্ছি। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা এখন পর্যন্ত মানে এই রকমের লোকাল প্রযুক্তিতে আমরা তৈরি করার ফলে এই জিনিসটা খুবই হ্যান্ডি এবং ইউজেবল, এক্সপোজার কমাচ্ছে। এবং যে আমাদের অ্যাবস্ট্রাক্ট পার্ট যে জিনিসটা নিউজ চার্ট বা নিউজ স্কোর, এই জিনিসটার যদি আমরা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ এটা একটা খুবই ভালো ফিডব্যাক দিবে। এবং আমরা সকল ডক্টর যখন অলরেডি ট্রেন্ড হয়ে যাবো এই বিষয়ে। তো আমি যেহেতু এই প্রজেক্টের পার্ট বা সব্যসাচী দা, ইঞ্জিনিয়ার মাহমুদ ভাই এবং আমি এই তিনজন মিলেই যেহেতু কাজটা করেছি, আই হোপ যারা সিএ রেজিস্টার ভাই আছেন তাদের কাছে আমি হাসপাতালে প্রতিনিয়ত যাই যে ভাই আপনারা এটা ইউজ করে সুবিধা পাচ্ছেন কতটুকু, এটা সম্পর্কে একটা রিভিউ দেন। এবং তারা বলে অনেস্টলি সেইং তারা খুবই ভালো একটা রিভিউ দিচ্ছেন এবং বলছেন এরকমের একটা জিনিসেরই দরকার ছিল। আর ভাইয়া তো বললেন যে আমাদের সামনে পরিকল্পনা আছে, আমরা যদি ফান্ড কি করতে পারি, এটার সাথে থার্মাল স্ক্যানার, গ্লুকোমিটার, আনকনসিয়াস পেশেন্ট বা এটা আমাদের হাইপোগ্লাইসেমিক কিনা, ডায়াবেটিক কিনা, এই কিটোসিডোসিস থেকে কিনা বা অন্য কোনো কারণে কিনা, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারলে আরো ভালো হবে। এবং জিনিসটাকে আমরা আরো হ্যান্ডি বা আরো মডেলটাকে আরো যাতে সুন্দর করে করা, এই খরচের ভিতরে রেখে করা যায়, আমরা এটার পরিকল্পনা আমাদের আছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সব্যসাচী তুমি কিছু অ্যাড করতে চাও, নাহলে আমরা রেশমার কাছে চলে যাব? তো আমার যেটা একটু লাস্ট কথা হচ্ছে যে এই প্রজেক্টের কনসিকুয়েন্সে যেহেতু অনেক কিছু আসবে আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফিল্ড হসপিটাল বা ছোট ছোট হসপিটাল বা অন্য হসপিটাল গুলো আমাদের সাথে অলরেডি কথা বলছে যে কিভাবে প্রজেক্টটাকে ট্রায়াল স্টার্ট করতে পারে। তো আমি বলবো আপনাদের যদি লিংক থাকে আমরা একটা কমন আমব্রেলার আন্ডার এটাকে রান করতে চাই এবং ভবিষ্যতে গভর্নমেন্টকে দেখাতে চাই যে দিস ইজ আ ভেরি সাকসেসফুল থিং টু সেভ লাইফস, মর্টালিটি খুব ভালোভাবে কমায়
সো সেক্ষেত্রে এই হেল্পটা আপনাদের লাগবে, কারণ লিঙ্ক আমাদের লাগবেই। বিভিন্ন হসপিটাল এটা শুরু করতে হবে, 1-2 হসপিটালে হয়ে এটা রান করবে না বেশি দিন। আর ইভেনচুয়ালি সেই হেল্পটা আমাদের যারা অডিয়েন্স গ্রুপ আছে তাদের কাছে আমি বলবো। এটাই, থ্যাংক ইউ। Thank you very much for presentation জন্য সুপ্রশান্তি, and I'm sure it will be very helpful যদি আমরা বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। Thank you again, and obviously আপনাদের এটা সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই মুহূর্তে না, মানে পরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন। We'll try to pass that on to সব্যসাচী আর তার টিমকে। আমি কি একটু কুইকলি পেজটাকে দেখাবো? হ্যাঁ, কোনটার কথা বলছো? আমি জাস্ট প্রভাত বাংলায় লিখে ভাইটাল প্যারামিটার ট্রলি লিখলেই এটা শো করবে। সো ফেসবুকে এটা খুব ইজিলি হচ্ছে রিচ করা যাবে, এবং আমি এই জন্য প্রজেক্ট আকারে চালাতে চাচ্ছি জিনিসটা, কারণ প্রতিনিয়ত যদি একটা ট্রেনিং ভিডিও আমরা পাবলিশ করি সেটা সব যতগুলো ট্রায়াল গ্রুপ চলছে সবার জন্য পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি পসিবল হয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখন তোমার মানে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি, এইটা লিখে সার্চ দিলেই আমাদের কাছে রিচ করা যাবে, সেটাই।